দেশে ফিরে বাবা মার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে জানালেন জনগণের স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন মালয়েশিয়া চীন সফরে। আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। যদি ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে এটি বাংলাদেশের অর্জন। সরকার গুম খুনে জড়িত পুলিশ সদস্যদের বিচারে আন্তরিক নয়, দাবি মানবাধিকার কর্মীদের। বিচারহীনতার দৃষ্টান্ত তৈরি হলে আবারও ফ্যাসিবাদী হবে রাষ্ট্র। যে অপরাধ হয়েছে 24কে কেন্দ্র করে, এটা এত সিরিয়াস ধরনের অপরাধ, অবশ্যই জাতীয় দায় হিসেবে এই অপরাধ যারা সুনির্দিষ্টভাবে সংগঠন করেছেন অবশ্যই দে মাস্ট বি ট্রাইড ফর। গুমের ক্ষেত্রে আর বিচারবিরত হত্যার ক্ষেত্রে সত্যগুলো সামনে আনার জন্য আমাদেরকে এখনো সেইভাবেই কাজ করে যেতে হচ্ছে, যেটা কিন্তু আমরা বিগত সময় করেছিলাম। সীমান্তে অব্যাহত বিএসএফ এর পুশিন চেষ্টা। হবিগঞ্জের তেলিয়াপাড়া থেকে কয়েকজনকে ঠেলে দেওয়ার তৎপরতায় বিজিবির প্রতিরোধ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেই বাবা মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এই সময় কবরের সামনে দাঁড়িয়ে তিনি ফাতেহা পাঠের পর দোয়া ও মোনাজাত করেন। শুক্রবার বাংলাদেশ সময় পৌনে 8টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা চীন থেকে দেশে ফেরেন। মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের স্বীকৃতি হিসেবে সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। আর এই সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সফরে তিনি দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন, আর ভালো কিছু অর্জন হলে সেটি কেবল দেশের মানুষের। সংসদে বিরোধী দলীয় নেতা সহ সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সকালে স্থানীয় সরকার মন্ত্রী অধিবেশনের শুরুতে প্রস্তাবটি উপস্থাপন করেন, পরে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নির্বাচিত হওয়ার পর মালয়েশিয়া ও চীনে 6 দিনের রাষ্ট্রীয় সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে সাফল্যের স্বীকৃতি হিসেবে সংসদে ধন্যবাদ প্রস্তাব আনেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। জানান চীনের সঙ্গে 17টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বলেন, বিদেশ সফর ঘিরে জাঁকজমকপূর্ণ সংবর্ধনার গদবাঁধা সংস্কৃতি বন্ধ করে ইতিবাচক পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী। পূর্বে যখন প্রধানমন্ত্রীরা বাইরে যেতেন তখন আপনাকে বিরাট সম্বর্ধনার ব্যবস্থা করা হতো। দেশ থেকে ফিরলেও আবার রাস্তাঘাট বন্ধ করে দিয়ে একটা বড় রকমের সম্বর্ধনা আয়োজন করা হতো, যেটা তিনি নিজেই উদ্যোগ নিয়ে বন্ধ করে দিয়েছেন। আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোনো রকমের সম্বর্ধনা আয়োজন, অথচ তার যে সাকসেস, এই সাকসেসগুলো কিন্তু বিরাট। অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই সফর মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার, বিনিয়োগ এবং চীনের সাথে অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য ভারসাম্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এই ভ্রমণটার ভিত্তি ছিল আমাদের পররাষ্ট্রনীতির যে ভিত্তি তার উপর করে, যে আমাদের সাথে প্রত্যেকটি দেশের সম্পর্ক হবে অন মিউচুয়াল রেসপেক্ট। চায়নার সাথে বিশাল ট্রেড আমাদের সাথে, অ্যাকচুয়ালি দে আর দ্য লার্জেস্ট ট্রেড পার্টনার অফ বাংলাদেশ। এবং এইটাকে আরও কিভাবে বাংলাদেশের পক্ষে যে ট্রেড গ্যাপ যেটা আছে চায়নার সাথে, এটা আমরা আরও কিভাবে সেখানে রপ্তানি বাড়াতে পারি, সেই ব্যাপারেও আলোচনা হয়েছে মাননীয় স্পিকার। প্রধানমন্ত্রীর সফর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় করবে, এমন মন্তব্য করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে 1971 সালে জাতি যুদ্ধ করে দেশটিকে স্বাধীন করেছে। এমন সরকার এই দেশের জনগণ দেখতে পেয়েছে যারা স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য কোনো প্রচেষ্টাই গ্রহণ করেনি। বর্তমান সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই সাম্প্রতিক সফরের ফলে দেশবাসী অত্যন্ত আশান্বিত হয়েছে।
বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে বলেন, স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে বিরোধী দল সরকারের প্রতি পূর্ণ সহযোগিতা করবে। যে দুটি দেশ সফরের মধ্য দিয়ে তার সরকারি সফর শুরু হলো, দুটি দেশই আমাদের দীর্ঘদিনের বন্ধু এবং তারা পরীক্ষিত বন্ধু। দেশের স্বার্থ আগে, তারপরে অবভিয়াসলি কারো সাথে আমাদের চুক্তি যাই হোক সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। প্রধানমন্ত্রী বলেন, সফরে তিনি দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন। যা কিছু অর্জন তার সবটাই দেশের মানুষের বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। মাননীয় স্পিকার, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। পরে কণ্ঠ ভোটে দিলে সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নিউজিল্যান্ডকে 5-1 গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে বেলজিয়াম। আর এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে নাম লেখালো বেলজিয়ানরা। প্রথমার্ধে মাত্র 1-0 গোলে এগিয়ে থাকলেও মাঠ জুড়ে ছিল বেলজিয়ামের একচেটিয়া আধিপত্য। আর বিরতির পর ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া ছিল নিউজিল্যান্ড, কিন্তু সেটাই যেন তাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। দুই দলের শক্তির পার্থক্যটা স্পষ্ট করতে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বেলজিয়াম। কিউয়েদের হয়ে এলিজা জাস্ট একটি গোল শোধ করলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে। আর বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেছেন লিয়ার্দো ট্রসার্ড, আর স্কোরশিটে নাম লেখান কেভিন ডি রুবরা। ইতিহাস করল কেপ ভার্দে। শেষ 32-এ ওঠার বাঁচা মরার লড়াইয়ে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পরও রাউন্ড অফ 32-তে নাম লিখেছে ভোজেনিয়ার দল। আর দুই দলের জন্যই এই ম্যাচটি ছিল টুর্নামেন্টে টিকে থাকার বা বাঁচা মরা লড়াই। আর প্রথমার্ধে দুই দলের কেউই তেমন কোনো উল্লেখযোগ্য গোল করার সুযোগ তৈরি করতে না পারলেও আক্রমণাত্মক ফুটবল খেলার চেয়ে দুই দলের মধ্যেই লক্ষ্য করা যায় নিজেদের জাল সামলানোর বাড়তি সতর্কতা। আর শেষ পর্যন্ত গোলশূন্যভাবেই বিরতিতে যায় দুই দল। তৃতীয়ার্ধেও একই গতিতে চলতে থাকে খেলা। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হলেও 3 পয়েন্ট নিয়ে নকআউটে নাম লেখায় কেপ ভার্দে। কোনো জয় না পেয়ে হতাশার বিশ্বকাপ শেষ করল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। স্পেনের কাছে 1-0 গোলের পরাজয়ে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল লা সেলেস্তারা। আর লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তিদের এই অবস্থা কেন, তাই এখন বিশাল প্রশ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্তর্কোন্দল, কোচের সাথে খেলোয়াড়দের ঝামেলার কারণেই নাকি এমন ভরাডুবি বলছে দেশের একাধিক গণমাধ্যমও। লাতিন আমেরিকার ফুটবলের অন্যতম পরাশক্তি, দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিশ্বকাপ যাত্রা শেষ হলো একরাশ বিষাদ নিয়ে। ব্রাজিল আর আর্জেন্টিনার পর দক্ষিণ আমেরিকার যে দলটির নাম আসে, সেই লা সেলেস্তেদের এবার বিদায়টা যেন বড্ড বেশি মলিন। ডুও ডাই ম্যাচে স্পেনের কাছে 1-0 গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। কেবল স্পেনের কাছে হারই নয়, উরুগুয়ের এবারের বিশ্বকাপ যাত্রাটা শুরু থেকেই ছিল ভীষণ মলিন। যে দলটির নামের পাশে জড়িয়ে আছে আভিজাত্য, তারা গ্রুপ পর্বে পয়েন্ট হারিয়েছে কেপ ভার্দে এবং সৌদি আরবের মতো দলের সাথেও। কিন্তু উরুগুয়ের এমন অবস্থার পেছনের কারণ কি আসলে? অন্তর্কোন্দল নিয়ে বিশ্বকাপে আসে উরুগুয়ে। কোচ বিয়েলসার বিখ্যাত মার্ডার বল ট্যাকটিক্স খেলোয়াড়দের ওপর চাপিয়ে দেওয়ার অভিযোগ আছে অনেক আগ থেকেই। মার্ডার বল মূলত অতিরিক্ত এনার্জি ও প্রেসিং নির্ভর ফুটবল, লো ব্লক সাজিয়ে কাউন্টার অ্যাটাকে খেলতে। কিন্তু প্লেয়ারদের এমন দাবি প্রত্যাখ্যান করে উত্তপ্ত বাক্য বিনিময় হয় সেখানে, এমনটাই বলছে উরুগুয়ের বেশ কয়েকটি গণমাধ্যম। সেই প্রভাবটাই পড়েছে স্পেনের বিপক্ষেও। আর ফলাফল গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বাজে লা সেলেস্তেদের। এর আগে 2024 কোপা আমেরিকার ব্যর্থতার পর দলটির কোচ মার্সেলো বিয়েসলার দিকে আঙ্গুল তোলে লুইস সুয়ারেজ। অবসরের পর তিনি ব্রিটিশ গণমাধ্যমে সরাসরি অভিযোগ করেন যে উরুগুয়ের এই কোচ। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। বিএনপির সরকার গুম খুনের বিচারে আন্তরিক নয়। ফ্যাসিবাদী আমলে দলটির বহু নেতাকর্মী গুম খুন সহ পুলিশি নির্যাতনের শিকার। তারপরেও দলটি অভিযুক্ত
পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। মানবাধিকার দিবসের এক আলোচনায় এমন মন্তব্য করেছেন মানবাধিকার কর্মীরা। বলেন, বিচারহীনতার দৃষ্টান্ত তৈরি হলে দেশ আবারও আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী রাষ্ট্র হবে। আর অপরাধ না করেও শত শত আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক রাখার সমালোচনাও করেন বক্তারা। শনিবার সকালে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির উদ্যোগে রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে 12তম মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হন মানবাধিকার কর্মী, আইনজীবী সহ বিগত সরকারের আমলে নিপীড়নের শিকার ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা। আইন বহির্ভূতভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সম্মেলনে আওয়ামী সরকারের সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা নির্যাতনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন ভুক্তভোগীরা। আজ 12 বছর পরও আমি বিচার পেয়েও আমার পরিবার এই রাষ্ট্রের কাছে কেন নিরাপত্তা নেই, কেন রাষ্ট্র আমার এই পরিবারকে নিরাপত্তা দিতে পারলো না। আমার গলি করে ধরে নিয়ে গই করলো নলটা খাইয়ে বলতে বন্দুক যুদ্ধ, অথচ বন্দুক যুদ্ধ বাও কি জানি আমি জানতাম না। এ সময় আলোচকরা গুম খুনের বিচার করতে বর্তমান সরকার আন্তরিক নয় বলে অভিযোগ করেন। বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলীয় বিবেচনা রাখা যাবে না। তাদের মতে মানবাধিকার সুরক্ষায় একটি শক্তিশালী ও স্বাধীন মানবাধিকার কমিশন গঠন জরুরি, নইলে বর্তমান সরকারও আগের সরকারের পথেই হাঁটবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। আমি জানি না রাজনৈতিক দল যখন নিপীড়নের শিকার হয় আর যখন তারা ক্ষমতায় বসেন, ওই সময়কার কোনো অপরাধ নিয়ে তারা সোচ্চার হতে চান না। এটা কি, এটার কারণ কি এরকম যে ক্ষমতায় টিকে থাকতে হলে বাহিনীগুলির সমর্থন লাগবে? আমার মনে হয় অনেক বেশি সংস্কারের জায়গা এখনো বাকি আছে। তো সেই জায়গা থেকে যদি আমরা এসওপিটা ডিফাইন করতে পারি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেসটা কি হবে, তাহলে মানুষ জানবে বা বাহিনীগুলো জানবে তাদের এখতিয়ার কতটুকুর মধ্যে তারা আসলে ফাংশনাল থাকবে। অনুষ্ঠানে নির্যাতনের শিকার ব্যক্তিদের আইনি সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের বিচারে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবিও জানান বক্তারা। এ সময় নিরপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীদের আটকে রাখার কঠোর সমালোচনা করেন তারা। হাজার হাজার মানুষকে বন্দী রাখা হয়েছে বলে যে তারা নিশ্চুপ ছিল, তাদের সামনে দেখলে হত্যাকাণ্ড ঘটছে, তারা কিছু বলেনি। আমরাও কিন্তু নিশ্চুপ থাকছি যখন আমরা দেখছি হাজার হাজার মানুষকে আটকে রাখা হচ্ছে বিনা বিচারে, কোনো এভিডেন্স ছাড়া। একটা বেল করেছে আপনি হাইকোর্টে, তাকে সৌনের দেখেছে ব্রাহ্মণবাড়িয়া জেলে, বের হবে এরকম করে গাট্টি বুটসকা নিয়ে বেরোতেছে, হঠাৎ করে ডিবি পুলিশ এসে ধরে বলছে কি, আপনি তো আরেক মামলার আসামি। বেচারা মনটা খারাপ হয়ে গেছে, আবার চলে গেছে। আবার জানাই আমাকে পাঠাইছে তার ওয়াইফ এসে, স্যার আমার ধরে ফেলছে। তা আমি কি করব স্যার, আবার বেল, আবার করে হাইকোর্ট থেকে বেল করলাম। এইবার বলে তোমাকে সৌনের দেখানো হবে কক্সবাজার। পরে সীমান্ত হত্যার কঠোর সমালোচনা করেন বক্তারা। সীমান্তে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতজানু পররাষ্ট্রনীতি নয়, বরং মর্যাদাপূর্ণ ও দৃঢ় কূটনৈতিক অবস্থান গ্রহণের তাগিদ দেন আলোচকরা। আচ্ছা, 15 বছর হয়ে যায়, আমি সরকার খুব থাকবে না, আমাদের কোনো সহযোগিতা খালি আশা দিয়ে গেছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সীমান্তে অব্যাহত বিএসএফের পুশিং চেষ্টা, তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে ঠেলে পাঠানোর যেই ফিরতি চেষ্টা তা থেকে ফিরিয়ে নিতে, অর্থাৎ তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি জানায়, শুক্রবার রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে 8 থেকে 10 ভারতীয় নাগরিককে বাংলাদেশ ভূখণ্ডে পুশিংয়ের চেষ্টা করে বিএসএফ। রাতের অন্ধকারে সিকিউরিটি লাইট বন্ধ করে সীমান্তের ভুক্তভোগী ভারতীয় নাগরিকদের এপারে পুশিংয়ের চেষ্টা করা হয়। এই সময় টহলরত বিজিবি সদস্য ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের প্রচেষ্টা প্রতিহত করে। এদিকে পুশিং ঠেকাতে জেলার বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। হামে মৃত্যুর মিছিল কোনোভাবেই থামানো যাচ্ছে না। গত 24 ঘন্টায় হাম উপসর্গে 6 শিশুর প্রাণ গেছে। আর এই নিয়ে 15 মার্চ থেকে হামে মোট 708 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় ময়মনসিংহে প্রায় মৃত্যু হয়েছে 4 শিশুর, এছাড়াও ঢাকা ও খুলনায় মারা গেছে 2 জন। আর এই সময় হাম উপসর্গ নতুন আক্রান্ত হয়েছে 789 জন। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট রোগী ভর্তি রয়েছে 94 জন। গত 24 ঘন্টায় 16 জন নতুন রোগী ভর্তি হয়েছে। এছাড়া হামে আক্রান্ত রোগীদের ভিড় বেড়েছে বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় রোগী ও স্বজনদের ভোগান্তি বেড়েছে। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের।
দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারেই সরকারের বড় চ্যালেঞ্জ। 4 মাসেই এনবিআরে রাজস্ব আদায়ে গতিশীলতা পেয়েছে, তবে বাজেটের সুফল পেতে হলে ব্যাংক ব্যবস্থাপনা ও আর্থিক খাতের পুরোপুরি সংস্কার করা জরুরি। আর এমনটা জানিয়েছে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে প্রতিমন্ত্রী জানান, পাচারকৃত অর্থ ফেরত আনতে সরকার উদ্যোগ নিয়েছে। জ্বালানির সংকট নিরসনে আত্মনির্ভরশীল নীতির বিকল্প নেই বললেন সাকি। 2026-27 অর্থবছরের বাজেটের সুফল পেতে বাস্তবায়নের দক্ষতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির এই ছায়া সংসদ। শিক্ষার্থী ও আলোচকদের আলোচনায় উঠে আসে প্রস্তাবিত বাজেটের সুফল ও চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণের নানা দিক। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বর্তমান বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের থেকে কর আরোপ করার সমালোচনা করে বলেন, গ্যাস, বিদ্যুৎ সহ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা না গেলে বিনিয়োগ ও কর্মসংস্থান মুখ থুবড়ে পড়বে। যে ক্ষুদ্র ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নাই, হিসাবপত্র নাই, স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান নাই, আজকে এখানে ব্যবসা করছে, কালকে ওখানে ব্যবসা করছে, ডিজিটাল কোনো রকম কোনো লেনদেন করবার কোনো অবস্থা নাই, সে অবস্থায় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে ভ্যাট বা কর আদায়ের যে চিন্তাভাবনা সরকার করছে, সেটি মনে হয় যে কর আদায়ের জন্য যে খরচ হবে সেই খরচ কিন্তু আদায়ের থেকে বেশি হতে পারে। অন্যদিকে এই ছোট ছোট ব্যবসায়ীরা এনবিআর কর্তৃক হয়রানি হবার যে সংখ্যা, সে সংখ্যাও কিন্তু তৈরি হতে পারে। গ্যাস ও বিদ্যুতের অভাবে সে ফ্যাক্টরি চালু করতে না পারার কারণের জন্য সেখানে আমরা দেখেছি প্রায় 23,000 কোটি টাকা এখন অলস পড়ে আছে। 550টির মতো ছোট বড় শিল্প কারখানা সেখানে বন্ধ রয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধারই সরকারের বড় লক্ষ্য। দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনতে উদ্যোগ নিয়েছে সরকার। লুট করে পাচার করে ফেলা যত সহজ, টাকা ফেরত নিয়ে আসা কিন্তু অতটা সহজ না। পরিষ্কারভাবে একটা পলিসির আন্ডারে যে আমরা দেশীয় উৎপাদন ক্ষেত্রকে প্রোটেকশন দিতে চাই। আমরা যখন বলি যে মূল্যস্ফীতি আমরা কমাবো, সেই মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে অনেকগুলো পলিসি পজিশন নেওয়া হচ্ছে। মানে মূল্যস্ফীতি কমাবো, এটা একটা যেমন একটা মানে জাস্ট একটা স্লোগান আকারে কেবল থেকেছে, কিন্তু আসলে মূল্যস্ফীতি কমানোর প্রশ্নটা কেবল বাজার মনিটরিং না, কিন্তু এটা হচ্ছে কতগুলো পলিসি ডিসিশন, এর সাথে অনেকগুলো জিনিস যুক্ত থাকে। বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের জ্বালানি সংকট নিরসনে আত্মনির্ভরশীল জ্বালানি নীতির দিকে এগিয়ে যেতে হবে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে যাতে করে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশের মান মর্যাদা সমুন্নত রাখতে আগামীতে অলিম্পিক অঙ্গনে ক্রীড়াবিদদের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করবে, এমনটাই জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, বর্তমান সরকার ক্রীড়াক্ষেত্রকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। সকালে রাজধানীর বনানীতে আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত অলিম্পিক ডে 2026 অনুষ্ঠানে এসব কথা জানান সেনাপ্রধান। এ সময় তিনি সব ধরনের সমস্যা নিরসন করে সবাইকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। সেনাপ্রধান বলেন, মাদক থেকে রক্ষায় নিজেদেরকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে। 2030 সালে আন্তর্জাতিক অলিম্পিক ভিলেজ আয়োজনের উদ্যোগ গ্রহণে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। বলেন, ক্রীড়াবিদদের যদি সুযোগ দেয়া হয় তাহলে বিশ্বের বুকে তারা দেশের মর্যাদা আরও বৃদ্ধি করতে পারবে। ড্রাগ থেকে শুরু করে যেটা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, আমি বিশ্বাস করি আমরা যদি ক্রীড়াঙ্গনে ক্রীড়াতে বেশি বেশি নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি, নিজেদেরকে ইনভলভ করতে পারি, তাহলে এগুলো থেকে ইনশাআল্লাহ আমরা মুক্ত হতে পারবো। রীতি ভেঙে 3 মাসের পরিবর্তে 6 মাস পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্স। আর সকালে মসজিদের 13টি লোহার দানবাক্স খুলে 43 বস্তা টাকা পাওয়া যায়। সেই সাথে মেলে বিভিন্ন স্বর্ণালঙ্কার, রূপার গহনা, বিদেশি মুদ্রাও। টাকা গয়নার কাজে এই মুহূর্তে টাকা গণনার কাজে অংশ নিয়েছেন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, সাথে রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ 6 শতাধিক মানুষ। এদিকে মসজিদের ডিজিটাল মাধ্যমে দানের পরিমাণ সম্পর্কে জানানো হবে সন্ধ্যায়। এর আগে গত বছরের 27 ডিসেম্বর খোলা হয় মসজিদের দান বাক্সগুলো। আর সেবার প্রায় 12 কোটি টাকা নগদ অর্থ সহ মেলে স্বর্ণালঙ্কারও। দর্শক, এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।